দুজনের স্ত্রী, তারা পেশায় ডাক্তার, দুজনই শ্বশুরবাড়ি হলো সিলেটে। তো এদের ভেতর থেকে কেউ একজন মন্ত্রী হবে, কিন্তু এদের একটা রাজনৈতিক মিল আছে, প্রধানমন্ত্রী হবে। এদের একটা রাজনৈতিক মিল আছে। তারা কিন্তু একসাথে জোটবদ্ধ হয়ে সরকারও পরিচালনা করেছে, আন্দোলনও পরিচালনা করেছে, সংসদেও ছিল। নির্বাচন এলে আমাদের যেমন প্রত্যাশাটা বাড়ে, একই সাথে কথার ফুলঝুরিটাও বাড়তে থাকে। একটা দেশের গণতান্ত্রিক শাসন বা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজা এবং প্রজা উভয়ের একটা ভূমিকা থাকা দরকার। আমরা এখন পর্যন্ত 50 বছরে এতগুলো নির্বাচনের পরেও বুঝতে পারছি না যে একজন সংসদ সদস্যর কাজ কি আর একজন ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যানের কাজ কি। গত কয়েকদিন আগে সিপিডির একটা সার্ভে রিপোর্ট বেরিয়েছে, সেখানে প্রায় 77% মানুষ মনে করে যে সংসদ সদস্য যদি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ভূমিকা না রাখে, অর্থাৎ এমপিদের কাছে প্রত্যাশাটা হচ্ছে সে ব্রিজ কালভার্ট এগুলো করে দেবে। অথচ আপনি জুলাইয়ে আন্দোলনটা করেছিলেন সংস্কৃতির পরিবর্তন, কালচারের পরিবর্তন এবং রাষ্ট্রের কতগুলো জায়গার পরিবর্তনের জন্য, এক ব্যক্তির বদলে আরেক ব্যক্তিকে বসানোর জন্য না। কিন্তু গত 1.5 বছরে আমরা আমাদের সেই যে প্রত্যাশা সেটি বিপথে চলে গেছে। সরকার গণঅভ্যুত্থানের গড়ে উঠেছিল কিসের উপরে ভিত্তি করে? প্রথম জায়গাটা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। কিন্তু গত 1.5 বছরে সরকারের কোনো অ্যাক্টিভিটির মধ্যে, এমনকি এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো আমাদের এখানে যে সীমাহীন বৈষম্য এখন পর্যন্ত আছে, এই বৈষম্য নিয়ে কর্মসূচিগুলোর মধ্যে, ইশতেহারের মধ্যে আপনি দৃশ্যমান কোনো বক্তব্য অথবা তাদের পথ নির্দেশনা কি আপনি দেখেন? গ্রামের একজন মানুষ 50,000 টাকা কৃষি ব্যাংক থেকে লোন নেবে, তার জীবন তামা তামা হয়ে যায় ম্যানেজারের পেছনে ঘুরতে ঘুরতে। তারপরেও তিনি 50,000 টাকা পেলে 10 থেকে 15,000 টাকা ঘুষ দিতে হয়। আর ঢাকায় আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা কিভাবে যেন এমপি প্রার্থী হয়ে যাচ্ছে এবং নির্বাচনে আপনার সামনে আসছে। আজকে যে ভাষণ, দুজনের ভাষণ, এর মধ্য থেকে কি আপনারা এই যে সংকটগুলোর কথা বলছেন, সমাধান কি পেয়েছেন? তারা অনেকগুলো প্রতিশ্রুতির কথা বলছে। কেউ বলছে যে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, কেউ বলছে যে এই কথাগুলো বিশ্বাস করবেন না, আমাদেরকে বিশ্বাস করেন। আমি আসলে এই ধরনের আস্থাটা রাখতে পারি না, এই কারণ আমরা অনেকবার চুন খেয়ে মুখ পুড়িয়েছি। আজকে যে কর্মসংস্থানের কথা বলছে, এবং আপনি খেয়াল করবেন দুটো প্রধান রাজনৈতিক দল যাদের মধ্যে অনেকগুলো জায়গায় মিল আছে, গতকালকে আমি একটা টেলিভিশনে বলেছি চমৎকার যে মিল, দুজনই রহমান, দুজনের, এটি মানুষও বলছে আর কি, দুজনের স্ত্রী, তারা পেশায় ডাক্তার, দুজনই শ্বশুরবাড়ি হলো সিলেটে। তো এদের ভেতর থেকে কেউ একজন মন্ত্রী হবে, কিন্তু এদের একটা রাজনৈতিক মিল আছে, প্রধানমন্ত্রী হবে। এদের একটা রাজনৈতিক মিল আছে। তারা কিন্তু একসাথে জোটবদ্ধ হয়ে সরকারও পরিচালনা করেছে, আন্দোলনও পরিচালনা করেছে, সংসদেও ছিল। কিন্তু তাদের হাত ধরে তাদের সময়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ কিন্তু চাকরি হারিয়েছে। আমাদের এখানে পাটকল বন্ধ হয়েছে, আমাদের এখানে নিউজ প্রিন্ট মিল বন্ধ হয়েছে, আমাদের এখানে অনেকগুলো ভারী শিল্প বন্ধ হয়ে গেছে, মানুষ চাকরি হারিয়েছে। এখন আমরা প্রতিশ্রুতি শুনছি যে আমাদেরকে ভোট দিলে আমরা আবার কর্মসংস্থানের ব্যবস্থা করবো, ইত্যাদি ইত্যাদি। আরেকটা দিক আপনি যদি দেখেন, আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন ব্যক্তি, একজন ব্যারিস্টার, তিনি এই সময়কালে খুবই আলোচিত, এবং অন্যান্য যারা টেলিভিশনগুলোতে আসেন কথা বলেন, তারা এতটা বোল্ডলি একটা রাজনৈতিক দলের পক্ষে কথা না বললেও তিনি বলেন তিনি নগদ টাকা দিয়ে ভোট কিনছেন, লিফলেট ধরিয়ে দিচ্ছেন দাড়িপাল্লার, আর 1000 টাকা গুনে হাতে গুজে দিচ্ছেন। যদিও এটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আমরা এটা জানি যে আমাদের এখানে শাস্তি হলো দুর্বলের জন্য। নির্বাচন কমিশন তার যদি আন্তরিকতা থাকতো অথবা তার ওই ধরনের শক্তি থাকতো, তাহলে নিশ্চয়ই এতক্ষণে যিনি এই কাজটি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, এবং এটি আমাদের দাবিও। কারণ
আমরা কতগুলো পরিবর্তন দেখতে চাই। আপনি যে দুইজনের বক্তব্যের মধ্যে হ্যাঁ আসছে, ভালো কথাগুলো আসছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা শিক্ষা গ্রহণ করেছেন, আবার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাটা কেউকে না কেউকে আপনাকে বিশ্বাস করতেই হবে। তবে আমার অবজারভেশন, সরকার এবং রাজনৈতিক দল এখানে পরিবর্তনের যে সুযোগটা, সেই সুযোগটা কাজে লাগায়। সাধারণ মানুষের ইস্যুগুলো সরকারের ভাবনার মধ্যে ছিল না। আজকে মাত্র 3 দিন বা 4 দিন সরকারের মেয়াদ আছে, তারপরেও সরকার বিদেশিদের সাথে 30,000 কোটি টাকার চুক্তি করছে, জাহাজ কিনবে। কিন্তু প্রেস সচিব কিন্তু বলেছেন যে 90% সফল হয়েছে এই সরকার। তার সামনে যখন মাইক থাকে তখন তিনি অনেক কথা বলেন, কিন্তু আমার ধারণা তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো নিশ্চয়ই তার পরিবারের মধ্যে শালা শালি যদি তার থাকে, নিশ্চয়ই তার সাথে এটি নিয়ে ঠাট্টা মশকরা করে। কারণ তিনি আলোচনায় থাকার জন্য বিভিন্ন সময়ে কতগুলো উদ্ভট বক্তব্য আমাদের সামনে নিয়ে আসেন। কখনো কখনো তিনি তার শক্তিটাও দেখানোর চেষ্টা করেন। এই সময়কালে ইলেকশন কমিশন বা ইলেকশন ব্যবস্থাপনায় যে সমালোচনার জায়গাগুলো, বেশিরভাগ সমালোচনা তার কথার ভেতর থেকে তৈরি হয়েছে। যেমন নির্বাচনের পরে ভোট গণনায় দীর্ঘ সময় লাগবে, আপনাদেরকে অপেক্ষা করতে না, হবে। এই ইসি কথাটা- বলেছেন, ইসি সচিব বলেছেন যে শুক্রবারের মধ্যেই এটা সম্পূর্ণ করবেন ভোট গণনা। এটি নিয়ে সরকার চালাকি করেছে। যেদিন তিনি এই কথাটি বললেন, যদি এই কথাটা বলার কোনো অধিকার তার নেই। কেন? নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করার পর থেকে নির্বাচন সম্পর্কে যাবতীয় নির্দেশনা, সিদ্ধান্ত, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা হচ্ছে ইলেকশন কমিশনের। উনি বলেন কেন তাহলে? আমার কথা হচ্ছে, আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল গণভবনের বিপরীতে নির্বাচন কমিশন থেকে নির্বাচনটাকে পরিচালনা করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে ইলেকশন কমিশনের হাতে সেই ক্ষমতাটা না দিয়ে যমুনা ওই ক্ষমতাটাকে পিক করতে চাইছে, এবং তার বহিঃপ্রকাশটা হচ্ছে ভোট গণনা সম্পর্কে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা, এটি অনেকবার বলা হয়েছে, সবাই জানে, তারপরেও বলতে হয় প্রাসঙ্গিক যেহেতু, তিনি যেদিন বললেন যে তরুণদের ভেতর থেকে, তরুণ রাজনৈতিক দলটির ভেতর থেকে অনেকে এমপি হবেন, মন্ত্রী হবেন, তার ভেতর থেকে নির্বাচনের ফলাফল সম্পর্কে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই। সেই নির্বাচনে যারাই বিজয়ী হোক, জনগণের ভোটে যারাই বিজয়ী হোক, এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, এই প্রতিশ্রুতির কতটুকু পালন করতে পারবে আমরা জানি না। তবে আমাদের নির্বাচন ব্যবস্থায় একটি ত্রুটি আমি দেখি, এই যে প্রতিশ্রুতির ক্ষেত্রে। আমাদের এটি কিন্তু পার্লামেন্টারি সিস্টেম, ডেমোক্রেসিতে আমাদের কেউ সরকারি দলে যাবে, কেউ তো বিরোধী দলে যাবে, এবং সরকারি দল ও বিরোধী দল মিলে একটা ধন্যবাদ, ইফেক্টিভ পার্লামেন্ট তৈরি করে। কিন্তু আমাদের এখানে যারা বিরোধী দলে যাবেন, এই ভাবনাটা কারো মধ্যে আসে না। বিরোধী দলে কি রোল প্লে করবে এই কথাটা বলে না, এবং সংসদে যাওয়ার পরদিন থেকে সুযোগ সুবিধাগুলো নেন, ভাগাভাগি করেন। আরো শুনবো, কিন্তু জি আরো শুনবো। অনেক ধন্যবাদ, শুনবো আপনার কথা।